তুষার ভাই, আপনি কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে ইন্টারভিউটা 2 পর্বে দেওয়া হয়েছে সেটা কি আপনি দেখছেন? কয়েকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার মতামত শোনার জন্য। আমি প্রথমটা দেখেছি আর দ্বিতীয়টার অনেকখানি দেখছি। আচ্ছা তাহলে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি যে মানে যেসব বিষয়ে জনাব তারেক রহমানের মানে উত্তরের ব্যাপারে আপনার একটু মতামত আমি শুনতে চাইবো। যে কয়েকটা হচ্ছে যে দেশে না, মানে আমি শুধু প্রসঙ্গগুলি বলি, আপনার মতামত একটু শুনি। দেশে না ফেরা প্রসঙ্গ, তিনি বলেছেন যে উপযুক্ত সময় ফিরবেন, কবে ফিরবেন জানিয়েছেন যে দ্রুতই ফিরবেন। এটা নিয়ে একটু আপনার মতামত শুনতে চাই। দেশে উনি কবে ফিরবেন আর ফিরবেন না, এটা কি আমাদের ইচ্ছা বা জনগণের ইচ্ছায় ফিরবেন? এটা তো তার নিজের ইচ্ছা, এবং তিনি একটি উপযুক্ত সময় বা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ফিরবেন, এটাই তো তার রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত। এবং আমার ধারণা যে তিনি রাজনৈতিকভাবে যথেষ্ট পরিপক্কতা অর্জন করেছেন গত 16-17 বছরে। ফলে আমার যেটা ধারণা যে তিনি একটি উপযুক্ত সময় বেছে নেবেন, যে সময় তিনি ফিরলে পরে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট হবে বলে তিনি এবং তার দল মনে করেন এবং তার উপদেষ্টারা মনে করেন। তিনি নিশ্চয়ই তার দলের সঙ্গে আলোচনা করেন এবং দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি ফিরবেন। কিন্তু এটা তো তিনি বলেছেন যে তিনি ফিরবেন, ফলে এটা তো একটা পজিটিভ সাইন। আরেকটি বিষয় হচ্ছে যে তিনি তো ফিরবেনই, মানে এতদিন কেন ফিরেন নাই সেই প্রশ্নের উত্তরে তিনি আসলে এতদিন কেন ফিরেন নাই মানে কি 5 আগস্ট 6 আগস্ট কেন ফেরার পরিবেশ ছিল? 6 আগস্ট কেন? আমি যদি প্রশ্ন করি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যারা ইন্টারনেটে বিভিন্ন ধরনের গালিগালাজ করে এনে দিলেন, তারাও তো দেশে ফিরেন নাই। না, তাদের এগুলো কোনো কথা নাকি? তাদের আর জনাব তারেক রহমান আলাদা। জনাব তারেক রহমান তো দেশের আলাদা না। মানুষ হিসেবে আপনি যদি বিবেচনা করেন কে কখন ফিরবে আর কে কখন ফিরবে না, কে কেন ফিরবে আর কে কেন ফিরবে না, এইটা কি আমরা প্রশ্ন করতে পারি? আমরা বরং তাকে অনুরোধ করতে পারি যে আপনি দ্রুত ফিরে আসুন। আপনি কেন ফিরেন না? আমরা প্রশ্ন মনে করতে পারি, কারণ এটা আমাদের কৌতূহল। উনি সারা বাংলাদেশের নেতা, এতদিন তিনি দেশে ফিরতে পারতেছিলেন না, একটা খুবই অপ্রেসিভ গভর্নমেন্ট ছিল বলে এখন তিনি দেশে ফিরবেন, সেটাই তো স্বাভাবিক, তাই না? মানে এখন তিনি দেশে ফিরবেন সেটাই স্বাভাবিক, কিন্তু কখন তিনি দেশে ফিরবেন এই সিদ্ধান্তকে আমি দিব? 13 মাস এই সিদ্ধান্ত উনি নেবেন। আচ্ছা, 13 মাস কেন? উনি 17 মাস পরে, উনি 17 মাস পরেও ফিরতে পারেন, এটা তো তার ইচ্ছা। ডক্টর ইউনূস দেশে এত বড় আন্দোলন হয়ে গিয়েছে, উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণ করার জন্য 4 দিন বসেছিলেন কেন? ওনার কি বাধা ছিল? হাসপাতালে ছিলেন কি জানি, আপনি বলতে একটা মাইনর সার্জারির মধ্যে দিয়ে গেছেন উনি। 17 বছর আমার কোনো অসুবিধা নাই, 17 মাস উনি না থাকুক, কিন্তু বলুক আমি একটা সার্জারির মধ্যে দিয়ে যাচ্ছি। ইচ্ছা কথাটা কিন্তু অনেক ডগমেটিক। ইচ্ছা কথাটা কিন্তু অনেক ডগমেটিক তুষার ভাই। আমি কইতেই পারি আমার ইচ্ছা, আমি যাবো না, এইটা তো মানে কোথাও যাবে না আর কি। এবং আপনি আসলে এটাই করছেন, আপনার ইচ্ছা আপনি প্রশ্ন করতেছেন। থ্যাংক ইউ তুষার ভাই। আরেকটা বিষয় আপনি একটু আমারে বললেন যে উনি জুলাই আন্দোলনে কোনো মাস্টার মাইন্ড দেখেন না, এই ব্যাপারে উনার বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। এটা নিয়ে আপনি 1-2 লাইন যদি বলেন, তাহলে আমি আবার মঞ্জু ভাইয়ের কাছে যে জানতে চাইবো যে মঞ্জু ভাই। এটা অত্যন্ত সঠিক বক্তব্য। জুলাই আন্দোলন কি মানে আমি কি বলবো এটা? কারণ জুলাই কি একজন মাস্টার মাইন্ড আছে, একজন বসে এটা সব করেছে? অ্যাকর্ডিং টু ডক্টর ইউনূস আছে, অ্যাকর্ডিং টু ডক্টর ইউনূস একজন আছে। এটা বরং আপনি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করেন, আপনার কাছে উনি যদি সাক্ষাৎকার দিতে রাজি হন। উনি তো ইংলিশে কথা না বললে সাক্ষাৎকার দিতে চান না। প্রথমত আগে ইংলিশে কথা বলতে পারতে হবে, সাক্ষাৎকারটা লন্ডন আর আমেরিকাতে হইতে হবে, আল জাজিরা থেকে চাকরি ছেড়ে দেওয়া বা আল জাজিরার সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে চাকরি করতে হবে। এটা বললে আবার উনি বলতে পারবেন না। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনাকে নুরুল কবির অথবা গোলাম মুর্তজা হইতে হবে। হ্যাঁ, তাহলে তো উনি সাক্ষাৎকার দিবেন। আর ডয়েচে ভেলেতে থাকতে হবে, আমার নাম মোহাম্মদ আরাফাত বা জুবায়ের হইতে হবে, তাহলে হয়তো দিতে পারবে। হাওয়েভার আমি মানে তাইলে উনি এটা বলুক যে উনি কেন মাস্টার মাইন্ডের কথা বলেছিলেন। শত লোক জীবন দিল, হাজার লোক জীবন দিল, তাহলে মাস্টার মাইন্ডের যে প্ল্যানটা আছে, যেরকম গ্রাফিটির বই বের হয়েছে, কার্টুনের বই বের হয়েছে, অনেক বই বের হয়েছে না, এই মাস্টার মাইন্ডের প্ল্যানিংটাও বের করে দেখি। এটা পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তিকামী জনগণের কাজে লাগবে মাস্টার মাইন্ড প্ল্যানিংটা। তারেক রহমান একদম সঠিক বলেছেন। কিসের মাস্টার মাইন্ড? জনতা এটার মাস্টার মাইন্ড। রক্ত দিয়েছে জনতা, আর একজন মাস্টার মাইন্ড বসে আছেন। আমি জেমস বন্ডের ছবি দেখতাম, সেখানে স্পেক্টার নামে একটা অর্গানাইজেশন আছে। স্পেক্টারের মাস্টার মাইন্ড হচ্ছে ব্লোফেল্ড, হেনরি ব্লোফেল্ড। তো আমাদের এই আন্দোলনে কোনো ব্লোফেল্ড আছে নাকি?
তুষার ভাই আপনাকে ধন্যবাদ। আমি মঞ্জু ভাই আপনাকেও দ্রুত কয়েকটা বিষয়ে জানতে চাই যে এই বিষয়গুলো আলোচনায় আসছে, বিশেষ করে জনাব তারেক রহমানের এই ইন্টারভিউর মাধ্যমে। একটা হচ্ছে যে এই যে জুলাই আন্দোলনের কৃতিত্ব কার কম কার বেশি, মঞ্জু ভাই আমরা আপনার নাম অনেক জায়গায় শুনি, আপনারও অনেক বেশি কৃতিত্ব অনেক জায়গায়। এই কৃতিত্বের ভাগাভাগিটা আসলে কেমনে হবে? মানে আমরা আন্দোলন করলাম একটা স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য, প্রথমে একটা কোটা বৈষম্য বিরোধী করার জন্য, তারপর একটা স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য, ফেসিস্ট এখন আমরা যাকে বলতেছি তাকে হটানোর জন্য, কিন্তু পরে আমরা যে ক্ষমতার ভাগটা যে আমরা ভাগাভাগি করে নিলাম, কেউ উপদেষ্টা হইলাম, কেউ নতুন রাজনৈতিক দল করলাম, আপনি গিয়ে কাকে কাকে উপদেষ্টা করবেন সেগুলি ঠিক করে আসলেন, সেই ক্ষেত্রে উনি যে জবাব দিল সেটা আপনার কাছে কেমন লাগলো মঞ্জু ভাই? প্রথম কথা হচ্ছে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে এই আন্দোলনে কারা কারা মাস্টার মাইন্ড তারা আবেদন করেন, আমরা সবাই মিলে সবাইকে মঞ্জুর করে দিই যে আমাদের সবাইকে মাস্টার মাইন্ড ঘোষণা করে দিই তারা যারা আবেদন করবেন। কারণ একটা ক্লেম করার একটা ধরেন এটা শুরু করছিল আমাদের শফিক ভাই প্রথমে চিনাই দিছিলেন মাহফুজ আলম সাহেবকে যে ইনি আড়ালে থেকে অনেক কাজ করেছেন। উনাকে যখন প্রশ্ন করা হলে আন্দোলন শেষ হয়েছে উনি কি করবেন, উনি বললেন যে ঘুমাবো। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে পরিচয় করা দিলেন যে অনেকেই বলেন যে এই আন্দোলনটা আসলে একটা হেডলেস ছিল, আসলে তা ছিল না, আসলে তা ছিল হচ্ছে এই হচ্ছে মাস্টার মাইন্ড। এদিকে আবার জামাতের একজন নেতা লন্ডনে বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বহু আগে একজন লবিস্ট নিয়োগ করেছিলেন এই সরকারকে যাতে ইয়া করা যায়, এবং মানে উনাকে আমি চিনি, বকর সাহেব খুবই, মানে আপনিও হয়তো চিনেন মঞ্জু ভাই, যে খুব মানে সুন্দর করে কথা বলেন, উনি পেশায় একজন আইনজীবী, উনি একদম দায়িত্ব নিয়ে বলতেছেন যে আমি জানি একটা লবিস্ট নিয়োগ করা হয়েছিল। আপনি যদি একটু বলেন। খালেদ ভাই ঘটনা হয়েছে আমাদের এক একজনের জ্ঞান তো এক এক জায়গায় সীমাবদ্ধ। ধরেন শফিক ভাইয়ের কথা যে ভুল তা না, উনি যতটুকু জানেন উনি ততটুকু বলেছেন, যে যতটুকু জানে। যেমন আমি জানি যে হাতি দেখতে আসলে খুব সরু একটা দড়ির মতো, এই জন্য যে যতটুকু জানে তার কৃতিত্বকে আমরা যেটা মনে করি আর কি, যে আমরা বাবা বলে না যে আমি তোরে বড় করছি, তো ছেলেকে তো আসলে ওই টিচারও বড় করে, ছেলেকে তো তার বন্ধুরাও জ্ঞান দেয়, তার পরিবেশ থেকেও সে জানে, সে অনেক কিছু থেকে জানে। কিন্তু যখন বলে বাবা যে আমি যদি জন্ম না দিতাম তুই পৃথিবীতে আসছি না, ঠিক না, এটা তো ক্লেম করা যায়। সেজন্য আমি মনে করি এই আন্দোলনে সবাই বিভিন্ন জায়গা থেকে, যেমন ধরেন আবু সাইদের, মানে আমি একটা বলি আর কি, ধরেন আবু সাইদ যে প্রাণ দিল, আবু সাইদের ওই হাত প্রসারিত করা দৃশ্যটা আমাদেরকে কিভাবে মোটিভেটেড করেছে, আমাদেরকে কিভাবে আবেগ আপ্লুত এবং সাহসী করেছে, এটা তো একটা বিরাট টার্নিং মানে পয়েন্ট, তাই না? কিন্তু আপনি দেখেন আবু সাইদের বাবা মা কি আবু সাইদকে মানে এই আন্দোলনে আসার জন্য উৎসাহিত করেছে? কিন্তু এইটার একটা বিশ্লেষণ মঞ্জু ভাই, এটা একটা বিশ্লেষণ কিন্তু আছে যে এই আওয়ামী লীগের 15 বছরের সময় অনেক মানুষই অনেক অকারণে মারা গেছে। যেমন ধরেন মানে মুশতাক একজন সাংবাদিক জেলখানায় যিনি মারা গেছেন, মানে তিনি কি কারণে মারা গেছেন, কেন পুলিশের গুলিতে বা বুয়েটে আবরার মারা গেছেন, সেইটার কিন্তু কোনো ব্যাখ্যা কিন্তু কোথাও নাই। আবু সাইদের চেয়েও বেশি আমার কাছে মনে হয় কেউ কেউ বলতেছেন যে আরবান মিডল ক্লাস দেখছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের কেউ মারা গেছেন, আরবান মিডল ক্লাস দেখেছেন যে তাদের ছেলেমেয়েরা, তাদের ভাতিজা ভাগ্নেরা আক্রান্ত হয়েছেন, সেই জন্য আরবান মিডল ক্লাস যখন এটাতে সম্পৃক্ত হয়েছে তখন এই আন্দোলন আসলে অন্যরকম গতি পেয়েছে। সেইটার ক্ষেত্রে খুব মাস্টার মাইন্ড করে এটা করা সম্ভব ছিল কিনা, কারণ শেখ হাসিনাকে খালেদ ভাই, এটা হচ্ছে কি আমরা প্রত্যেকটা স্তরে স্তরে এখানে মাস্টার মাইন্ড আছে, প্রত্যেকটা স্তরে স্তরে ডাইনামিক্সটা ছড়িয়ে পড়েছে, কথা বুঝছেন? আমি আপনাকে যদি বলি আবু সাইদের ওই শহীদের যদি কেউ ছবিটা না তুলতো তাহলে তো আমরা আবু সাইদের এই মৃত্যুটা দেখতে পারতাম না। আমরা হয়তো কেউ একটা বর্ণনা করতো একটা গুলি করছে একটা ছেলে, আমাদের তো এটা টাচ করতো না। তাহলে ওই যে ফটোগ্রাফার, ওকে আপনি কি বলবেন, ও কি মাস্টার মাইন্ড না? বা ওকে তো আপনি বলতে পারেন যে একটা অসাধারণ মানে একটা জিনিস ছড়িয়ে দিয়েছে। সো আমি যেটা বলতে চাই যে ম্যাক্সিমাম শহীদের সাথে, আমি শহীদের পরিবারের সাথে আমি কথা বলে জিজ্ঞেস করেছি যে আপনার ছেলে যে মিছিলে আসছে আপনি রাজি ছিলেন কিনা। ওনারা ম্যাক্সিমাম লোক বলেছে আমি বাধা দিয়েছি, আসতে দেই নাই, ছেলে এটা আসুক আমি চাই নাই। তো তাই বলে কি আমি ওই লোককে বলবো যে আপনি তো আমাদের আন্দোলনের বিরোধী? মঞ্জু ভাই এই আন্দোলনটা কেমন ছিল, মঞ্জু ভাই এই আন্দোলনটা কেমন ছিল আমি আপনাকে বলি। আমরা তুষার ভাইকে 56তে ছেড়ে দিব, সেজন্য আমরা একটু তুষার ভাইকে শুনে তারপর আবার আপনি শুনবো। আমি এখন এই মুহূর্তে জেলে আছেন এইরকম ফেসিস্টদের দোসরের ছেলেমেয়েরাও রাস্তায় ছিলেন, এই আন্দোলন করছে। মানে মানে এটা কিন্তু মানে খুবই মানে সবার অংশগ্রহণ ছিল, নেতৃত্ব কেউ কেউ দিয়েছেন। মঞ্জু ভাই আমি আবার আসি আপনার কাছে, আমরা ছেড়ে দিয়ে আপনার সাথে একটু থাকি আর কিছুক্ষণ। তুষার ভাই লাইনটা আজকে আশা করবো যে বাকিটা সময় ঠিক হবে। তুষার ভাই, বিএনপির মনোনয়ন প্রশ্ন
বিএনপির মনোনয়ন প্রশ্ন, সেইখানের মধ্যে এটা বলা হচ্ছে যে তাকে যখন কৌশল নিয়ে জিজ্ঞেস করা হয়েছে তখন পেশশক্তির প্রভাব, টাকার প্রভাব, পারিবারিক বিষয় বিবেচনা নিয়ে তিনি যে প্রশ্ন করেছেন মানে উত্তর দিয়েছেন সেটা আপনার বিশ্লেষণ আমরা শুনবো, যে মানে তিনি একটা গড়পড়ত উত্তর দিয়েছেন যে সবচেয়ে বেশি কথা বলবো, মূল্যায়ন করব। আপনার তাই মনে হয় কিনা? উনি যেটা বলেছেন সেটা হচ্ছে রিয়েল প্রসেস, সেই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সঠিক বলেছেন না সঠিক বলেন নাই এটা বোঝা যাবে না। কিন্তু আপনি যদি আমার বিশ্লেষণ বলেন তাহলে আমি বলবো যে বিএনপি যদি এবার নমিনেশনের সময় সঠিক নিয়মে নমিনেশন না দেয়, অর্থাৎ পছন্দ অপছন্দ অথবা পারিবারিক সূত্রকে বিবেচনায় নেয়, তাহলে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এবং আমার ধারণা যে এইটা তারা বুঝতে পেরেছেন, এই বিভিন্ন যে জায়গাতে তারা যে জনমত সংগ্রহ করছেন সেখানেও বাংলাদেশের মানুষ পরিবারতন্ত্র থেকে মুক্তি চায়, বাংলাদেশের মানুষ অযোগ্য মানুষের শাসন থেকেও মুক্তি চায়, বাংলাদেশের মানুষ দু একটি পরিবারকে যাদেরকে শ্রদ্ধা করেন এটা কিন্তু পরিবারতন্ত্র হিসেবে শ্রদ্ধা করেন না, ব্যক্তিদেরকে শ্রদ্ধা করেন বলে তাদের পরিবার সেই ভালোবাসাটা পায়। যেমন বহু জায়গায় আছেন শিক্ষকের ছেলে, ওই এলাকার সেরা শিক্ষকের ছেলে বা মেয়ে, ওই শিক্ষকের সম্মানটার অনেকখানি তারা পান, এটা আমাদের সোশ্যাল প্র্যাকটিস। কিন্তু এর বাইরে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এই প্রক্রিয়া থেকে সরে আসবেন এরকম একটি ইশারা বা ইঙ্গিত আমরা পেয়েছি। এখন বাংলাদেশের বৃহৎ দলগুলি নমিনেশন দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনায় নেন, এলাকাতে প্রভাব, শক্তি, পারিবারিক লেগেসি, অতীতে জয়ের অভিজ্ঞতা, তারপরে এমনকি দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্ক, এরকম নানান ফ্যাক্টর কিন্তু কাজ করে। আমার মনে আছে কোন একজন শীর্ষ নেত্রী আমাকে বলেছিলেন যে এইসব কমিটি সব ভুয়া আওয়ামী লীগের। উনি বলেছিলেন যে ওনারা একটা কাগজের মধ্যে নাম লেখেন, তারপরে সেই নাম নিয়ে একক ব্যক্তির কাছে যান, উনি যদি ইয়াস বলেন তো ইয়াস, উনি নো বললেন নো, ফলে নিচে যা হয় এগুলা সব লোক দেখান। তো বিএনপিকে এটা প্রমাণ করতে হবে যে বিএনপি আগামী মনোনয়ন যখন দিবেন তারা আসলে মনোনয়ন যেভাবে হওয়া উচিত, আদর্শ মনোনয়ন পদ্ধতি, সেইভাবে তারা মনোনয়ন দিচ্ছেন কিনা। ফলে এই বক্তব্যটাকে আমাদেরকে যাচাই করতে হবে নির্বাচনের সময় মনোনয়ন প্রক্রিয়াটা দেখে। তার আগে আমরা কেবল আশা করতে পারি যে অতীতের মতো প্রভাবিত মনোনয়ন প্রক্রিয়া হবে না। আর দর্শকদের অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে আমাদের এইখানে খালেদ বা আমাদের দুইজনের অন্তত আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই, আমরা একটু শান্তিতে জীবনযাপন করতে চাই। তুষার ভাই, এই 3 মিনিট সময় আছে আপনার হাতে, আমি এই প্রসঙ্গটাতে আসি। আপনার বক্তব্য শুনে আমি মঞ্জু ভাইয়ের কাছে একটু বিস্তারিত শুনতে চাইবো। এইটা হলো যে দুর্নীতি, বেশিরভাগ বাংলাদেশের মানুষ ইররেসপেক্টিভ তারা কোন দল সাপোর্ট করে না করে, তারা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চায়। পাশাপাশি এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখার ক্ষেত্রে বেশিরভাগ মানুষের একটা প্রেসক্রিপশন হচ্ছে বাংলাদেশটা যদি একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হয় এবং এই দুর্নীতিটাকে যে ধর্মে বর্ণিত বিভিন্ন পন্থা দিয়ে যদি একটা শাস্তি দেওয়া যায় তাইলে বোধহয় এটা ভালো হবে। আপনার মন্তব্য একটু শুনে রাখি তুষার ভাই, আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছে এটা একটু বিস্তারিত শুনবো, এই রাজনীতিটা বা এই জায়গাটা আপনি কিভাবে দেখেন। পৃথিবীতে যেসব দেশে দুর্নীতি নাই তাদের অধিকাংশ দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ না। যেমন আপনি যদি এমনকি আরবেও যান, আরবের রাজারা অনেক দুর্নীতি করেন। আমার কাছে 1972 সালের একটা নিউজ উইক আছে যেখানে বাদশাহ ফাহাদ আমেরিকাতে গিয়ে ক্যাসিনোতে $6 মিলিয়ন এক রাত্রে জুয়া খেলে উড়িয়ে দিয়েছে। উনি একজন জুয়ারি, ইসলামের জুয়া নিষিদ্ধ ছিল। তো এগুলো আছে। ফলে মুসলিম প্রধান দেশে দুর্নীতি হয় না, ব্যাপারটা এরকম না। ফলে দুর্নীতির সাজা দেওয়া অথবা না দেওয়া অথবা দুর্নীতি রোধ করা এবং না করার সঙ্গে ধর্মের শাসনের বা ধর্মীয় শাসনের কোনো সম্পর্ক নাই। বরং ধর্মকে মানে এমন জনগোষ্ঠী যদি আমরা তৈরি করতে পারতাম তাহলে দুর্নীতি এমনিতেই দূর হয়ে যেত। আমাদের ধর্মে তো চুরির কথা লেখা নাই, দুর্নীতির কথা লেখা নাই, আমাদের ধর্মে তো অন্যের জিনিস দখল করার কথা লেখা নাই। ফলে আমরা যেগুলো না, এরকম যদি লোকজন থাকে, আমি আরেকবার বলি এই কথাটা, মানে আমাদের দেশে বহু লোক আছেন যে তারা এই ধর্মের বিভিন্ন জায়গাকে ভিন্নভাবে তারা স্থাপন করেন, অর্থাৎ তারা আচরণ করেন, উপাসনা করেন, কিন্তু ঘুষ খান। তো এরকম যদি আমরা হয়ে থাকি আমাদের দেশের লোকেরা, তাহলে সেইখানে তো আমাদেরকে বিবেচনা নিতে হবে যে প্রকৃত ধর্ম পালনকারী জনগণ না তৈরি হলে ধর্মের শাসন দিয়ে কখনো দুর্নীতি দূর করা যায় না। ওকে তুষার ভাই, আমি একটু বিদায় নেই আপনাদের কাছ থেকে। জি তুষার ভাই, আরো 1 মিনিট ছিল অবশ্য, কিন্তু আপনি যেহেতু বিতার্কিক, আপনার টাইমের হিসাবটা খুবই পারফেক্ট। আপনাকে আমরা ধন্যবাদ দিয়ে আমরা বিদায় দিই। আমরা মঞ্জু ভাইকে এই বিষয়ে একটু জানতে চাই যে মঞ্জু ভাই, দুর্নীতিমুক্ত দেশ আমরা সবাই চাই,
কিন্তু সেই ক্ষেত্রে এইটার প্রেসক্রিপশনটা কি হতে পারে, এটাতে নানা ধরনের রাজনীতিবিদরা নানা রকম কথা বলতেছেন, কিন্তু স্পেসিফিকলি একটা দল, মানে আমি জামাত ইসলামীর কথাই বলি, জামাত ইসলামী সহ অনেকেই বলতেছেন যদি ইসলামী শাসন আসে তাহলে এই দুর্নীতিকে কবর দেওয়া সম্ভব হবে, বা ইসলামী মতে দেশ চললে এটাকে সম্ভব হবে। আপনার মন্তব্য একটু শুনতে চাই, আপনি কি মনে করেন ইসলামী দলগুলো নিয়ে একসাথে এটা করলে? সর্বশেষ আমরা দেখলাম জনাব মামুনুল হককে আফগানিস্তানে গিয়েছেন, তিনিও প্রায় কাছাকাছি ধরনের কথা বলেছেন, দুর্নীতি প্লাস দেশের মানুষ, সামাজিকতা, সামাজিক নর্মসগুলি কেমন থাকবে সেটা নিয়ে। দুর্নীতির কারণটা কি? আমরা যদি বলি যে দুর্নীতি মানুষ কেন করে, দুর্নীতি, বা আমরা যদি এটাকে আরো ভেঙে বলি নীতি, নীতিটা মানুষ শিখে কোথায়? নীতি শিক্ষার আমরা যেটা দেখি কয়েকটা সোর্স আছে। একটা হচ্ছে ফ্যামিলি থেকে শিখে, ফ্যামিলির ঐতিহ্য থেকে শিখে, ধর্ম থেকে শিখে, মানুষ কালচার থেকে শিখে। এটা হচ্ছে মানে নানা সোর্স থেকে আমরা মানে নীতিটা শিখি। তো সেক্ষেত্রে ধর্মের তো একটা বিরাট অবদান আছে, এটা তো কোনো অস্বীকার করার উপায় নাই। আমরা যেমন মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ, এই যে পাপ পুণ্যের জ্ঞানটা তো আমরা কিছুটা ধর্ম থেকে শিখি। এখন যে কথাটা আমাদের তুষার ভাই বলেছেন যে যারা ধর্ম মানে না তারা কি দুর্নীতিবাজ সবাই? না, আমরা তো এমন লোকও দেখি যে ধর্ম মানে না, যে ঈশ্বরে বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, এরকম লোককেও তো আমরা দেখি যে সে কখনো মিথ্যা বলে না, সে কখনো চুরি করে না। আবার যিনি সারাক্ষণ ধর্ম পালন করেন উনিও মিথ্যা বলেন। তাহলে এখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা নীতির যে সোর্স, সেই সোর্সটাকে আমরা কে কতটুকু অ্যাবজর্ব করছি। দেখেন, বাংলাদেশ একমাত্র দেশ হয়তোবা, বা আরো অন্য জায়গায় থাকতে পারে, ভারত পাকিস্তানে, আমি ভারত পাকিস্তানে খুবই কম গিয়েছি, পাকিস্তানে তো যাই নাই, ভারতে একবার গিয়েছি শুধু। কিন্তু আমি বাংলাদেশের পাশে ধরুন শ্রীলঙ্কায় গিয়েছি। শ্রীলঙ্কায় গিয়ে আমি খুব লজ্জিত হয়েছি, একটা মসজিদে ঢোকার সময় আমি নিজের অলক্ষ্যেই স্যান্ডেল গুলো হাতে নিয়ে ফেলেছি। তো পাশে যারা ছিল তারা আমার দিকে তাকিয়ে অবাক যে আমি স্যান্ডেল হাতে নিলাম কেন। মানে ওই যে আমাদের দেশে যে আমরা মসজিদে ঢোকার আগে স্যান্ডেল হাতে নেই না, হ্যাঁ, এইটা আমার অভ্যাসবশত নিয়েছিলাম। কারণ আমাদের দেশে তো আমাদের একটা ধারণা যে স্যান্ডেল বাইরে রেখে গেলে চুরি হয়ে যাবে। তাইলে আপনি দেখেন আমাদের দেশে যদি বলি যে স্যান্ডেল বা জুতা চুরি হয় সবচেয়ে বেশি কোন জায়গায়, কেউ দ্বিধা না করে বলবে মসজিদ বা মন্দিরে বেশি চুরি হয়, তার মানে ধর্মস্থানে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে, প্রত্যেক ঘরে ঘরে কিন্তু আর কিছু না থাকুক একটা কোরআন শরীফ আছে, এবং আমাদের মুসলমানদের প্র্যাকটিস হচ্ছে সবাইকে আমরা এই শিক্ষাগুলো দেই। তারপরও আমাদের দেশে চুরি কেন বেশি হচ্ছে, আমাদের দেশে কেন এত দুর্নীতি হচ্ছে? এর আরেকটা কারণ হচ্ছে আমাদের অভাব, আমাদের অর্থনৈতিক সাম্যের অভাব, অর্থনৈতিক নিরাপত্তার অভাব, অর্থনৈতিকভাবে অসচ্ছলতা। আবার আপনি যদি দেখেন অনেক সচ্ছল পরিবার তারাও কিন্তু ঘুষ খাচ্ছে, চুরি করছে। এই জন্য এটা একটা সামগ্রিক প্রক্রিয়া। কেউ যদি বলে শুধু ধর্ম দিয়ে দুর্নীতি দূর হবে, এটা নিশ্চয়ই উনি সত্য বলবেন না, এবং এটা যুক্তি দিয়ে উনি প্রমাণ করতে পারবেন না। আবার কেউ যদি বলে যে না, শুধু আমি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আইন প্রয়োগ করেই দুর্নীতি দূর করব, এটাও হবে না। কারণ আমেরিকায় আমরা তো বেশ কয়েকটা ঘটনা জানি, লাস ভেগাসের ঘটনা জানি, লস অ্যাঞ্জেলেসের ঘটনা জানি, যে সেখানে বিদ্যুৎ বিপর্যয়ের পরে প্রচুর লুটপাট হয়েছে, প্রচুর মানে আপনার মানুষকে ছিনতাই করেছে, নানাভাবে লোপাট করেছে। তো এই জায়গায় আমরা দেখি সবগুলোর কম্বিনেশন লাগবে। ধর্ম অবশ্যই মানুষকে নৈতিক পথে রাখার একটা অন্যতম সোর্স, কিন্তু আপনি যদি মানুষের খাবার না দেন, আমাদের দুর্নীতি যদি নাই থাকতো তাহলে মানে ধর্মের এত বিধানগুলো কেন আসছে? আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের এত কঠিন কঠিন শাস্তি কেন হয়েছে? হযরত ওমর তার সন্তানকে শাস্তি দিয়েছেন, তাহলে কেন? তার সন্তান অন্যায় করলো কেন? বা আমরা যদি দেখি মুসলমানদের মধ্যে মুসলমানদের যে মানে এক ধরনের সিভিল ওয়ার হয়েছে, বা আমরা যদি কারবালা, যেটাকে আমরা বারবার বলি যে কারবালার সেই রক্তাক্ত প্রান্ত, এটা কাদের মধ্যে হয়েছে? এটা তো মানে মুসলিম ভার্সেস মুসলিম হয়েছে। আপনি হয়তো বলতে পারেন যে ও বিভ্রান্ত মুসলিম, ও ভুল মুসলিম, কিন্তু মুসলিমই তো, তারই তো ভুল হয়েছে। সুতরাং ধর্ম পালন করলে যে কেউ ভুল করবে না, ধর্মীয় শাসন জারি হলে যে দেশ থেকে একেবারে হঠাৎ করে, এটা না। কিন্তু মানুষের প্রাথমিক চাহিদাটা পূরণ করতে হবে। এবং ইসলাম নিজেও বলে না, আমি কোনো ধর্মই বলে না যে তোমার পেটে ভাত না দিয়ে তোমাকে শাস্তি করবো। আপনাকে একটা রুলস বলি, যেটা খালেদ ভাই আপনি হয়তো বুঝবেন। হযরত ওমরের শাসনামলে একবার উনি হাত কাটার বিধান রহিত করেছিলেন, এবং একটা ইসলামের জুরিসপ্রুডেন্স যেটা মানে আমরা যেটা বলি শরিয়া আইন কি স্থগিত করা যায়? হযরত ওমর বললেন স্থগিত করা যায়। উনি হাত কাটার বিধান রহিত করেছিলেন। কেন করেছিলেন? ওই পার্টিকুলার টাইমের জন্য। উনি বলছেন যে এখন অভাব দেখা দিয়েছে, অর্থনৈতিক অসাম্য আছে, এখন এটা এক্সিকিউট করা যাবে না।
তাহলে যারা বলেন যে শুধু ইসলামিক আইন করেই দেশকে ঠিক করা যাবে, তাহলে তো আগে আগে তো অর্থনৈতিক নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, চাকরির নিরাপত্তা এটা প্রতিষ্ঠিত করতে হবে। এটা প্রতিষ্ঠিত এই জন্যই কিন্তু ইসলামে কিন্তু শরিয়া আইন এসেছে গ্র্যাজুয়ালি, অনেক পরে এসেছে। আগে সুশাসন, ন্যায় এগুলো নির্ধারণ করা হয়েছে, এবং সুশাসন ন্যায় কিন্তু আপনার নির্ধারণ করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে সামাজিক এই অনাচারগুলো, সমস্যাগুলো দূর করার মধ্য দিয়ে। তো সুতরাং আমি বলি যে এটাতে প্রত্যেক কম্পোনেন্টের একটা কন্ট্রিবিউশন লাগবে। কিন্তু মঞ্জু ভাই, মাঠের রাজনীতিতে এইটা বলা সহজ কিনা যে এইটা করলে এইটা হয়ে যাবে, বা কোনো একটা মানে যেটাকে আমরা পরশপাথর বা টাচস্টোন বলি, যে ওইভাবে যদি আমরা চলি ওইটা হয়ে যাবে। কিন্তু আমার অভিজ্ঞতায় তো আমরা দেখি যে আমরা মানে এমনকি ভিন দেশে, মানে আমি বলি যে ইসরায়েলের অত্যাচারের প্রতিবাদ করলাম আমরা একটা জুতার দোকান লুট করে, মানে এতই সহজ আসলে আমাদেরকে মানে বলা বোঝানো। এইটার ক্ষেত্রে মানে আপনারা পলিটিশিয়ানরা কিভাবে এটা ডিল করবেন, কিভাবে মানে এটা ডিল করাটা কিভাবে? যেমন আপনি যদি আলাদা আলাদাভাবে কথা বলেন, মঞ্জু ভাই আমি আলাদা আলাদাভাবে কথা বলি বলে আমি জানি, আলাদা আলাদাভাবে কথা বলে আপনি আজকে যে কথাগুলি বললেন হুবহু এই কথাগুলি সাধারণ মানে আমি যাদের সাথে কথা বলি তারা বলেন যে আসলে আমরা তো ওইরকম দেখি না। তারা কবি আল্লামা ইকবালকেও উদ্ধৃত করেন যে মুসলমান আছে ইসলাম নাই, ইসলাম আছে মুসলমান নাই, ওরকম নানা ধরনের কথাই তারা বলেন। কিন্তু মানে যেটাকে বলা হচ্ছে যে জনতাকে উত্তেজিত করা বা বলা, এটা প্রমাণও তো আমরা আসলে দেখতেছি। যে মানে আমার এক বন্ধু প্রায় এই উদাহরণটা দেয় যে ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলাম আমরা জুতা চুরি করে, পশ্চিমা মিডিয়াতে এটা আবার দেখানো হইলো বেশ কয়েকবার বড় বড় করে।